দলের পক্ষ থেকে আপনাদের সকলকে এখানে আসার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে আসন্ন শারদোৎসবের শুভেচ্ছা অভিনন্দন আপনারা গ্রহণ করবেন। আপনারা জানেন, বিধানসভার অভ্যন্তরে বাম পরিষদীয় দলের পক্ষ থেকে, কংগ্রেস পরিষদীয় দলের পক্ষ থেকে এবং বাম কংগ্রেস পরিষদীয় দলের পক্ষ থেকে যৌথভাবে 16তম বিধানসভায় বিভিন্ন সময়ে বিভিন্ন জরুরি বিষয়ের উত্থাপন করা হয়েছে। সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য, সরকারের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার জন্য, কোন কাজ করলে পরে মানুষের উপকারে লাগবে সে কথা সরকারকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বাম কংগ্রেস পরিষদীয় দল যৌথভাবে বিধানসভার অভ্যন্তরের বহু বিষয় বিগত সময়কালে উত্থাপন করেছে। এটা ঠিক যে সরকার লড়ে বসেনি, কোনো আবেদনে কর্ণপাত করেনি, কোনো কথাই শোনেনি। এটা একই সঙ্গে ঠিক যে সরকার থাকবে, সরকার চলে যাবে, নতুন সরকার আসবে, কিন্তু ইতিহাস থেকে যাবে, দলিল থেকে যাবে। সেই ইতিহাসের অংশীদার আমরা, সেই ইতিহাসের দলিল রচনাকার আমরা, যারা এই সময় বিধানসভার সদস্য হিসেবে বামপন্থী জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা দাবি করি গুরুত্বপূর্ণ ঔরবোজ্জ্বল ভূমিকা আমরা পালন করেছি। তারই একটি সংকলন যে চিঠিপত্র বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী দিয়েছেন, বাম কংগ্রেস যৌথভাবে সুজন চক্রবর্তী এবং বিধানসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস পরিষদীয় দলনেতা আব্দুল মান্নান দিয়েছেন, তার একটি সংকলন, সঙ্গে বিশিষ্ট বামফ্রন্ট নেতা অশোক ভট্টাচার্যের একটি লেখা এবং আরো একজন বিশিষ্ট বামপন্থী নেতা বিশ্বনাথ চৌধুরীর একটি লেখা, উভয়ই বিধায়ক আপনারা জানেন। এবং সবটা মিলিয়ে আমরা গর্বিত যে আমাদের এই যে সংকলন, এই সংকলনের ভূমিকা লিখে দিয়েছেন আমাদের এই রাজ্যের বামপন্থী আন্দোলনের শীর্ষ নেতা, আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পলিটব্যুরোর সদস্য কমরেড সূর্যকান্ত মিশ্র। এই সংকলনটাই আজকে আমরা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করব কমরেড সূর্যকান্ত মিশ্রর হাত ধরে। আমি প্রথমেই অনুরোধ করব বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তীকে এই সংকলনটি কেন আমরা প্রকাশ করছি তার মুখবন্ধ আপনাদের কাছে উপস্থিত করার জন্য। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের কথায় কেন আজকে এই সবাই সাংবাদিকদের দেখেছি সেটা আপনাদের সামনে বলেছি। আমরা যারা বই প্রকাশ করছি, মানে উদ্বোধন করা হচ্ছে, উদ্বোধন করবেন, ন্যাশনাল বুক এজেন্সি প্রকাশ করেছে রাজ্যের বাম পরিষদীয় দলের পক্ষ থেকে। অতীতে যেমন একাধিক চিঠির সংকলন আমরা বই হিসেবে প্রকাশ করেছিলাম, তবে সূর্যকান্ত মিশ্র যখন বিরোধী দলের নেতা, জবাব চাই, জবাব দাও, জবাব চাই জনগণ ইত্যাদি একাধিক আমরা করেছিলাম। অর্থাৎ বিধানসভার মধ্যে কি হচ্ছে, আমরা কি বলছি, এইটা জানবার অধিকার মানুষের আছে। এটা উত্তর দেওয়ার দায় সরকারের, সরকার উত্তর দিল কি দিল না, কি করলো না, তার জানবার এবং জানাবার দায়িত্ব আমাদের, জানবার অধিকার মানুষের। সেই মনোভাব থেকে জনপ্রিয়ভাবে, বিশেষ করে যারা রাজনীতির চর্চা করেন, সমাজ জীবনের চর্চা করেন, গবেষক, তাদের কাছে কাজে লাগে, সেইভাবে এই সংকলনগুলো অতীতে প্রকাশিত। কিছুদিন আগে যখন হঠাৎ দেখা গেল যে সবাই সব জানলেও কেউ কিছু জানেন না, অতএব দিদিকে বলো, তখন দেখা গেল দিদিকে বলার তো কোনো প্রশ্ন ওঠে না, প্রশ্ন ওঠে মুখ্যমন্ত্রীকে বলা। ফলে মুখ্যমন্ত্রীকে আমরা যা বলেছি, এরকম 30টা চিঠির একটা সংকলন মুখ্যমন্ত্রীকেই বলছি, মানে বলে বলে হয়রান হয়ে গেছে। এইরকম মনোভাব থেকে মুখ্যমন্ত্রীকেই বলছি এই শীর্ষক একটা পত্রিকা আমরা প্রকাশ করেছিলাম, বিশেষ আপনাদের সময়। আজকে আমরা প্রকাশ করছি
54টা চিঠি সহ এর বাইরেও কিছু চিঠি আছে, বাছাই করেই করতে হয়েছে, সব একসাথে অ্যাকোমোডেট করা যায়নি। ভবিষ্যতে আপনি করা যাবে তখন দেখা যাবে। 54টা চিঠি হলো তার সঙ্গে একটা লেখা মূলত। সেখানে ভূমিকা করেছেন ডক্টর সূর্যকান্ত মিশ্র, শুভেচ্ছা দিয়েছেন আব্দুল মান্না, এছাড়া আমরা সহ অশোক বাগের ঈশ্বর ইত্যাদি ইত্যাদি সবাই মিলিয়ে এই বইটা আমরা তৈরি করেছি। 54টা চিঠি সম্বলিত এটাকে প্রকাশ করা হবে। এখন তিনটে কথা। আমার এক, বিধানসভার বাইরের লড়াই যেমন চলছে, বিধানসভার মধ্যে গণতন্ত্রের পক্ষে এবং মানুষের পক্ষে লড়াইটা তেমন সবসময় জন্য হাউস ইজ ফর দ্য অপোজিশন হওয়ার কথা। কিন্তু দুর্ভাগ্য হল সত্য যে এই সাম্প্রতিক সময় 16তম বিধানসভা রেকর্ড সর্বকালীন কম সময়ের বিধানসভা, রেকর্ড সর্বকালীন মুখ্যমন্ত্রীর জবাব কম দেওয়ার বিধানসভা, রেকর্ড মুখ্যমন্ত্রীর নিজের প্রশ্নে কোনো উত্তর দেওয়ার অ্যাভয়েড করে অন্য মন্ত্রীদেরকে দমিয়ে দিয়ে বসিয়ে দিয়ে আমি সব এই মনোভাব থেকে রেকর্ড উত্তর দেওয়া, মানে অংশ নেওয়া। উত্তর তো দেওয়া না, উত্তর তো সেই মন্ত্রী দেওয়ার কথা, কিন্তু তিনি দিতে দিতে বাঁচিয়ে থাকার নাম দিতে থাকা, তাকে বসে যেতে হবে। রেকর্ড পরিমাণ প্রশ্ন এবং তার উত্তর যথাযথভাবে পাওয়া, তার সবচেয়ে কম এই অধিবেশন। অনাস্থা মুলতুবি যেন তার প্রতি কোনো সুযোগই নেই, এরকম একটা মনোভাব। এমনকি অধ্যক্ষর বিরুদ্ধে পর্যন্ত অনাস্থা আনার যে সুযোগ থাকে, তার যে ভিত্তি, সেই ভিত্তিটাকেই যাতে ব্যবহার করতে না পারে তার মতন করে বিধানসভা চলে। এই সবগুলো যদি বলা হয় তাহলে খুবই বিব্রতকর, বিরক্তিকর। এবারে গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। বাজেট মানে বিরতি, মূল মূল বিষয়ের বাজেট তাও পর্যন্ত আলোচনা হবে না, বিরতি। এত বিরতি অতীতে কোনোদিন কখনো হয়নি। সেদিক থেকেও পশ্চিমবঙ্গ বিধানসভা রেকর্ড। ফলে আমরা বাধ্য হয়েছি মানুষের কথাগুলো বিধানসভায় তুলতে যতটা সুযোগ আছে তার বাইরে বিভিন্ন সময় চিঠি দেওয়া, যোগাযোগ করা, বিধায়করা চেষ্টা করেছেন এবং রাজ্যের সামগ্রিক ইস্যু নিয়ে আমরা চিঠি দিয়েছি, কখনো কখনো যৌথভাবে চিঠি দিয়েছি। বিশেষ করে আগে এবং তারপর লকডাউনের সময় আমরা বিশেষ করে আমরা দিয়েছি, কিন্তু সেসবের কোনো উত্তর খুব একটা এখনো পর্যন্ত আমরা পাইনি। আমরা কি কি বিষয়ে চিঠি দিয়েছি সেটা দেখলে বুঝতে পারবেন। কিন্তু মূল হচ্ছে যুবকের কর্মসংস্থান 12টা বাজিয়ে দেওয়া হয়েছে। শিল্প এবং যুবকের কর্মসংস্থান সংক্রান্ত বহুবিধ কথা, তার কোনো উত্তর নেই। আমরা দাবি করেছি আমাদের ছেলে মেয়েরা ভবিষ্যতের প্রজন্ম তাকে গড়ে তোলার জন্য, বিশেষ করে লকডাউনের সময় সরকার চুপ, সরকার তার কোনো উত্তর কখনো দেয়নি। স্থায়ী চাকরি তুলে দেওয়া হয়েছে, তার সময় এক এক জায়গাতে কন্ট্রাকচুয়াল, এবং কন্ট্রাকচুয়ালটা ভাবছি ওটা তোমার অধিকার না, আমার প্রাধান্যতা। আমার খুশি করো 1000 টাকা বাড়িয়ে দেবো, আমি খুশি না হলে কিছুই করবো না। মুখ্যমন্ত্রী কমিট করছেন ভিডিও রেকর্ড, এই ভোটটা ভালো করে করুন, তারপরে 12,000 টাকা বিআরপি। ভোট শেষ, বিআরপিতে দিয়ে একটু তাকালেন। গোটা রাজ্য রেকর্ড করছে, বলা হচ্ছে প্রসরকারী যাচ্ছিরা মান্নাগা তার সুপারভাইজার কে তাদের দিকে তাকিয়ে দেখবে, কে তাদের কথা শুনবে। কন্ট্রাকচুয়াল মাস্টার মশাই কন্ট্রাকচুয়াল বিভিন্ন জায়গায় গ্রুপটি কন্ট্রাকচুয়ালের চাইতেও তাদের উপার্জন কম। এই সব এটা অধিকার, এটা বলার মতো নয়, এটা ওদের খুশি করার অথবা আনুগত্যের ব্যাপার নয়। মুখ্যমন্ত্রী চান সবাই তার আনুগত্য মেনে নিয়ে বলার মতো করে চলুন। না, আমরা বারে চিঠি দিয়েছি, সরকার চুপ করে যাচ্ছে। এখন সমস্যাটা সবাই বুঝতে পারছে, কিন্তু ফেব্রুয়ারি মাসে এবার আগে যা বলা হয়েছে এবছরের ফেব্রুয়ারি মাসে বাজেট আলোচনায় আমরা নির্দিষ্ট প্রস্তাব দিয়েছিলাম। এক, পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তিকরণ, তারপর লকডাউন হয়নি। 2, তাদের সরকারি পরিচয়পত্র তারা বিভিন্ন হ্যারাস করে। 3, বিদেশে এখানকার লোক গেলে যেমন একটা বিশাল সরকার কাজ করে,
রাষ্ট্রদূত বা তার আন্ডারে, তাহলে ভিন্ন রাজ্যে যে মানুষরা কাজ করতে গেছেন বা অন্য কাজে গেছেন তাদের জন্য মিশন তৈরি করা, সরকার চুপ। আমার বলার পারপাস হচ্ছে এই যে প্রত্যেকটি বিষয়ে সরকারকে আগে থেকে বলা হয়েছে, অ্যাডভান্স বলা হয়েছে। যেমন গত 10 বছর ধরে বলা হয়েছে, 9 বছর 9.5 বছর ধরে বলা হচ্ছে, গত 4.5 বছর ধরে বলা হচ্ছে, এবং এসব বলে কোনো লাভের লাভ কিছু হয়নি। সরকার নিরুত্তর, পরে যখন বাধ্য হচ্ছে মানুষের চাপে অথবা বিভিন্ন কারণে, তখন একটু একটু ছিটে ফোটা কিছু করছে, দেখা যাচ্ছে যা করছে এগুলো করার কথা অনেক আগেই ছিল এবং অনেক আগে বলা হচ্ছে, শোনেনি। আমরা চ্যালেঞ্জ করি, আজও কিন্তু চ্যালেঞ্জ করি। হ্যাঁ, সরকারের হিম্মত থাকে 8, 10, 12, 14, 20 ফুটের বড় বড় ফ্লেক্স, তলায় মুখ্যমন্ত্রী ছবি দেওয়ার পর তলায় সততার প্রতীক লিখে ছাপা, বাংলার মানুষ টেনে মুখোশ খুলে সততার প্রতীক ছেড়ে ফেলে দেবে। হিম্মত নেই যে সততার প্রতীক লিখছিলেন সেটা আর লিখবার হিম্মত আপনার নেই। আমরা চ্যালেঞ্জ করেছিলাম 2011 সালের নির্বাচিত প্রতিনিধি চাইলে তার আগেও করতে পারে, এবং আজ এমএলএ হোক, এমপি হোক, পঞ্চায়েত হোক আর কাউন্সিলর হোক, কি তার সম্পদ ছিল, কত বলতে পারলো, কি করতে পারলো, বেআইনি সম্পদ কোথায় চলছে, কালীঘাটে না হরিশ্চন্দ্র ডিস্ট্রিক্টে না আর কোথায় কোথায়, তালিকা প্রকাশ হোক। সরকার চুপ, পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। জবাব দিন জনতা। 2021 জনতা জবাব দেওয়ার জন্য তৈরি থাকবে, এবং জবাব দেওয়ার জন্য আপনি দায়বদ্ধ। যদি না জানেন তাহলে মানুষ ব্যালটে তার জবাব সরকারের বিরুদ্ধে ঠিক করে দেবে। এই মনোভাব থেকে আমরা প্রকাশ করছি। আশা করবো এটা সাংবাদিক বন্ধুদের, সাধারণ মানুষের মনের সঙ্গে যথেষ্ট কাজে লাগবে, ভালো আমরা খুশি হব। এই কথাগুলো বলে আপনারা করছি। ধন্যবাদ সুজন চক্রবর্তীকে। আমাদের এখানে উপস্থিত আছেন মুর্শিদাবাদ বিরোধী দলনেতা ভারতীয় জাতীয় কংগ্রেসের বরিষ্ঠ নেতা আব্দুল মান্নান। আমি শ্রদ্ধেয় মান্নানকে এমনিতে তিনি ওয়েবমুখী শুভেচ্ছা জানিয়েছেন। তা সত্ত্বেও বিধানসভায় আমাদের কার্যক্রম এবং এই বই প্রকাশের গুরুত্ব সম্পর্কে কয়েকটা কথা বলার জন্য মান্নানকে অনুরোধ করেছি। এই বৈঠকের সঞ্চালক গায়ক তন্ময় ভট্টাচার্য এবং এই জবাবদিহি জনতাকে একটি গুরু সম্পর্ক দিয়ে তিনি করেছেন, সংগঠিত করে এখানে এসেছেন সেই বন্ধুবান মহাপুরুষের দলের নেতা সুজন চক্রবর্তী। আজকের এই অনুষ্ঠানের সূচনা করবে, উদ্বোধন করবে মুখ্য বক্তা সিপিআইএমের পরিবার সদস্য, রাজ্য কমিটির সম্পাদক সূর্যকান্ত মিশ্র, সাংবাদিক বন্ধুরা, প্রারম্ভিক ভাষণে সঞ্চালক বলেছে কি উদ্দেশ্যে এবং ধন্যবাদ সুজন চক্রবর্তী বলেছে। মানুষের একটা ধারণা নয়, একটা অতীতের অভিজ্ঞতা যে মানুষের দুঃখ কষ্ট যেগুলো থাকে সেগুলো সরকার পক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য বিরোধী দল একটা ভূমিকা পালন করে, এবং বিরোধী দলের বক্তব্য রাখার পর সরকারকে অভিযুক্ত করে বিরোধী দল বক্তব্য রাখে। সরকার তার বক্তব্যের মধ্য দিয়ে বিরোধী দলের বক্তব্যের কোনো সারবত্তা থাকলে গ্রহণ করে, সারবত্তা না থাকলে সরকার সমালোচনা করেন বিরোধী দলের যে আপনারা এই ভূমিগুলো বলেছেন, এই অভিযোগগুলো বলেছেন। এটাই সংসদীয় গণতন্ত্রের সংসদীয় গণতন্ত্রের এটি যে বিরোধী দল যা বলবে সবটা ঠিক তা না, বা সরকারি দল যা করছে সবটা ভালো তাও ঠিক না।
দলের কাজ হচ্ছে ভোট ধরিয়ে দেওয়া, সরকারের জনবিরোধী কাজটা বন্ধ করা। আর সরকারি দল হচ্ছে বিরোধী দলের চুক্তিকে অভিযোগকে খণ্ডন করে নিজেদের চুক্তির মাধ্যমে প্রমাণ করা যে তারা যেটা করেছে তাদের সাফল্যটা কোথায়, তারা জনসাধারণের জন্য কতটুকু কাজ করেছে। কিন্তু আমাদের এখানে একটা অদ্ভুত কয়েক বছর ধরে চলছে। আমি তো চিরকালই বিরোধী দলে ছিলাম, এখন আছি। এখন একটা অন্য অভিজ্ঞতা আমার হয়ে গেছে। একজন সাধারণ সদস্য তো দূরের কথা, বিরোধী দলের নেতাও যদি কোনো বক্তব্য রাখতে যায়, সবাই তাকে বক্তব্য রাখতে দেওয়া যায়। ডক্টর সূর্যকান্ত বিশ্ববিদ্যালয় দলের নেতা ছিলেন, তার অভিজ্ঞতা আছে, আমার অভিজ্ঞতা আছে। রামপুর দলের নেতা ডক্টর সুজয় চক্রবর্তী, সে একই অভিজ্ঞতা আছে। অবশ্য একজনের জন্য বাজেট অধিবেশন হচ্ছে তিনজনের জন্য। আমাদের রুল বলে বলা আছে, রুল বইতেই বাজেট ডিসকাশন হবে, শেয়ার বাজেট থেকে শুরু করে ডিপার্টমেন্টাল বাজেট, ডিমান্ড বাজেট 20 দিন আলোচনা করা। আমরা যে মুহূর্তে প্রস্তাব আলোচনা করতাম, আলোচনা করে ঠিক হতো। সরকার পক্ষ কখনো 20টার সময় থাকে 20টায় মেনে নিতেন, আমরা তাহলে 16 তারিখে আপনারা মানতেন, কম হতো। কিন্তু মেজর ডিপার্টমেন্ট সবসময় আমরা আলোচনা করতাম, সে পুলিশই হোক, পুলিশ সংস্কারই হোক, স্বাস্থ্য বিভাগীয় হোক, শিক্ষা বিভাগীয় হোক, মাইনরিটি অ্যাফেয়ার্স হোক, শিডিউল কাস্ট অ্যাফেয়ার্স হোক, ওমেন্স অ্যাফেয়ার্স হোক, সমস্ত বিদ্যুৎ দপ্তরে হোক, সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরগুলো আলোচনা হবে। কম গুরুত্বপূর্ণ যে দপ্তর সেই দপ্তর তুলে তুলেছে। কিন্তু এখানে একটা অদ্ভুত দেখলাম, পুলিশ দপ্তর বাজেট আলোচনা হবে, স্বাস্থ্য দপ্তর হবে না, শিক্ষা দপ্তর হবে না, ভূ সংস্কার দপ্তর হবে না, মাইনরিটি অ্যাফেয়ার্স হবে না, কৃষি দপ্তর হবে না, শিক্ষা দপ্তর হবে না। তাহলে বাজেটের মধ্যে কিন্তু আলোচনা আমরা করবো, তার মধ্যে তো আমরা আলোচনা করবো সরকারি ব্যর্থতা তুলে ধরবো করা যাবে। আবার যদি বাজেট অধিবেশন না হয়, তাদেরকে একটা স্বল্পকালীন অধিবেশন হয় কয়েকদিনের হতো, সেখানে আমরা কি করতাম, সরকারের মুক্তির প্রস্তাব আনতাম। কোথাও ডেঙ্গু হয়েছে, কোথাও কোনো খুন হচ্ছে, কোথাও নারী নির্যাতন হয়েছে, ডেঙ্গু আনতো, সেই সঙ্গে আমরা মুক্তির প্রস্তাব আনতাম। আলোচনা হতো, সরকার পক্ষ তার জবাব দিতেন। বিভিন্ন ইস্যু নিয়ে চট করে শ্রমিকরা ধর্মঘট করছে, কারখানা বন্ধ হয়ে গেছে, কেন্দ্রের বৈষম্য হচ্ছে, ইত্যাদি ইত্যাদি বিষয় আছে। বন্যায় কোথাও প্লাবিত হয়েছে, কোথাও রাস্তাঘাটের অবস্থা খারাপ। আমরা সেগুলো আন্তর্জাতিক বেসরকারি প্রস্তাব এনে সরকারের দৃষ্টি আকর্ষণ করতাম। বেসরকারি প্রস্তাব পাস হলে সরকারের বন্ধ হয়ে হবে না, সরকারের পদত্যাগ করতে হবে না, কিন্তু আলোচনা করে সরকারের দৃষ্টি আকর্ষণ করা যায়, সরকার পক্ষ তার উত্তর দেবে, এসব আলোচনা হবে। আমরা কোশ্চেন করবো, কোশ্চেন আসবে না, গুরুত্বপূর্ণ কোশ্চেন আসবে না, মুখ্যমন্ত্রী দপ্তরে তো কোশ্চেন আসবেই না, আসবেই না। আমরা কি করবো? স্বল্পকালীন অধিবেশন 2 দিনের হতো, সেটা কি দিয়ে আমরা একদিন বানিয়ে দিলে কি আছে, মহাভারত শুরু হয়ে যাবে, দেওয়া যাবে। সেটা যদি সেখানে যদি আমরা আলোচনা করতে পারতাম, এমনকি কেন্দ্রের বৈষম্যের কিন্তু আলোচনা করা যাবে না, কেন্দ্রের মধ্যেও কোনো আলোচনা করা যাবে না। অথচ বড় বড় কথা বলতে কেন্দ্রের বিরুদ্ধে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে সেটা নিয়েও আলোচনা করা যাবে না, গ্যাসের দাম বাড়ছে সেটা নিয়ে আলোচনা করা যাবে। আমরা বলে প্রস্তাবটা আপনারা নিয়ে আসুন না, আলোচনা করি, আপনারাই মতামত নিয়ে আসুন না, আলোচনা করা যাবে। সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে। আমরা যদি কেন্দ্রের উদাসীন করবেন, তাদের পৃষ্ঠপোষকতার জন্য সমালোচনা করে প্রস্তাব আনতে যাওয়া আপনি দেবেন না। বিধানসভার গুরুত্বটা কি? বিধানসভা কি করবো?
বিল নিয়ে একটা আলোচনা হবে, সে আলোচনা কি 65 বছর ছিল ওরা 70 বছর মতো পাবে না, 70 বছর ছিল না 68 বছর মতো পাবে না। এই সংসদের জন্য আমাদের বিধানসভা সরকার কি বলবো? আমরা কি সরকারের স্থাপকতা করার জন্য বিরোধী দলে আছি? বিরোধী দলের একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে, মানুষ তাদের দিকেও তাকিয়ে থাকে। তো আমরা সেটা পালন করতে পারি, তার অধিবেশন না সব কিছু আলোচনা করা যায়, নো কনভেনশন নেই, নো কনভেনশন আনা যাবে না। এই সূর্যবন্ধের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম অনেকবার না কনভেনশন, বছরের দুবার প্রায় হতো। পুরো আমাদের ব্যাঙ্গলোর বিদ্যুৎ করে বলতে যেরকম আপনাদের কাজে বলতে কনভেনশন আছে, আপনাদের করা নেই, কিন্তু আস্তে আস্তে বলতেন, বলতেন বলতেন আমরা জানতাম মানা যাবে না, কিন্তু সরকারের বিরুদ্ধে আমাদের মানুষের যে ক্ষোভটা সেটা আমরা তুলে ধরতে পারি, ওদেরও আমরা সাফল্যতা বলতে তাও করা যাবে। রুলের বই আছে, আইনের বই আছে, বিধানসভা লোকসভা সর্বত্র যে অনাস্থা প্রস্তাব যদি আমি আলোচনা করতে দিতে বাধ্য সরকার, তার কতগুলো শর্ত আছে। একটা হচ্ছে যেদিন দেবে সেদিন 10টার আগে দেয় তাহলে আলোচনা হবে, না দিলে পরের দিনে নোটিশ কাজ আলোচনা হবে, নোটিশ কাজ স্পিকার দাঁড়িয়ে যে বলবেন 30 জন মেম্বার দাঁড়িয়ে বলবেন আছেন। আমাদের তো 77 জায়গা আছে, 75 চলে গেছে, তারপর 7 বছর 70 কাছাকাছি আছে। তা আমরা দাঁড়িয়ে বলছি যে এতগুলো আছে, বললেন যে হবে না। কেন? তার রুলে বলা আছে উইদিন 10 days ডিসকাশন মাস্ট বি। আমরা এখনো তো 8 দিন হাউস আছে, within 10 days. And within 10 days means not after 10 days. Within 10 days means from this moment to any moment. Within 10 days. এই ইঞ্জিনিয়ার কোড একটা সব ডক্টরের লোক, কোনো কোয়ালিফাইড ডক্টর, বিদেশি ডক্টর, আমার তো গাইড ছিল না, কোনো ডক্টর এরকম হুকুম আছে। পাস হলো, পাশে বলে যে কমিটি আলোচনা করে, যে কমিটি আলোচনা করে বলে না আলোচনা করা যাবে না, বাকি হয়ে গেল। শুধু বলতে বিরোধী মন্ত্রিত্ব পারে বিরোধী দলকে করে প্রস্তাব করেছেন কিনা মনে আছে না জানি, আমি তো জানি নেই, নজির নেই। আমি তো ছিলাম নজির। তারপর থেকে হাউস 10 দিন একটা চালাবে না, বাজেট পরিবেশন আরো অদ্ভুত ব্যাপার। স্পিকারের প্রতি কনফারেন্স দিলাম, আমাদের হাবিব সাহেব কিন্তু অনেকবার আমরা কনফারেন্স এনেছি। হাবিব সাহেব কনফারেন্স ছুটি থাকলে কনফারেন্স স্পিকার কিন্তু আমাদের চার্জশিট দিতে হয়, ভুল থাকলেও স্টাফদের বলতেন, সেক্রেটারিকে বলতেন ওরা ভুল করতে পারে, আলোচনা টেকনিক্যাল কারণে রিজেক্ট করবেন না, ঠিকঠাক করে নিয়ে আলোচনা করুন, আমাদেরকে বলুন, আমাদের আমার ঠিক জানার দরকার। আমি জানা করছি নিয়ম হচ্ছে 14 দিন পরে, এবার করলে 14 দিন আগে হাউস বন্ধ করে, তারপর থেকে আর কোনোদিন আপনাকে 10 দিনের হাউস হয় না। যদি আবার যদি পক্ষ দেয় হাউস বন্ধ করে পাবে, অদ্ভুত ব্যাপার। হাউস একজন করছে, সমস্যা করছেন, সাইডে ডাই না বলে বলেন কি লাভ, একজন স্টাফ ধরিয়ে দিল, সেক্রেটারি ধরে দিল, তারপর তো গভর্নমেন্ট প্রশাসন গাই সাইডে ডাই বলে বলে চলে গেলে, রাত্রিবেলা প্রয়োগ হয়ে গেল, পরের দিন আবার থেকে এরকম ঝড়ঝাড়ির মধ্যে দিয়ে আমাদের কর্তৃপক্ষকে কাজ করতে মানুষ তো এত ভেতরে বলা যাবে না। বিধানসভা অধিবেশনের লাইভ টেলিকাস্ট হওয়া একমাত্র মুখ্যমন্ত্রীর জন্য, অন্য কারোর জন্য হবে না, কোনো অন্য মেম্বার জন্য হবে না। মুখ্যমন্ত্রী যখন বক্তব্য দেবেন তখন লাইভ টেলিকাস্ট হবে। আমরা সেটা বন্ধ করার জন্য বললাম এবার 500 ঘন্টা বাজাবো, তারপর ভয় বক্তব্য। এই জন্যই এই চিঠিগুলোর গুরুত্ব অনেক বেশি, মানুষের কাছে আমরা জানাতে হবে যে আমরা চেষ্টাটা কিভাবে করেছি। বিধানসভার বিধানসভা অধিবেশনের মধ্য দিয়ে আমরা আপনার চেষ্টা করে মানুষের যন্ত্রণাকে তুলে ধরতে পারিনি, সমাধান দূরের কথা। সরকার থেকে সেই সুযোগ আমাদের দেয় না, স্বৈরাচারী কায়দায় বিধানসভা চালানো। আজ চেষ্টা করে আমরা অধিবেশনে কোনো বিষয়ে আলোচনা করার সুযোগ করতে পারি,
আমাদের বিকল্প উপায় সাংবাদিক বৈঠক করে জানানো, সেখানে অনেক সীমাবদ্ধতা রয়েছে। সবসময় আপনার সাংবাদিকরা জানেন, আমি তো বিদ্যালয়ের চিফ থাকাকালীন এর আগে অনেক সময় আমার ঘরে বসে সাংবাদিক বৈঠক করেছে। আপনি নেতা হিসেবেও নেই, যখন রাস্তায় দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করতেন তখন আমি হাউসে ছিলাম, আমি জানতাম না যে নাম চালু হয়েছে, আমাকে সে হারায় কি অবস্থা চালু করে। তার মধ্যে দিয়ে আমাদের মানুষের কাছে যেতে হবে। আমরা সেই জন্য মানুষের কাছে জানাচ্ছি, সে চিঠির মাধ্যমে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি, সেই চিঠিও কোনো জবাব নেই। মন্ত্রী তো দূরের কথা, মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেও কোনো জবাব নেই। সাধারণ এমএলএ তো দূরের কথা, বাপের নেতা চিঠি দেন, আমি চিঠি বা দ্রুতভাবে চিঠি দিই, তার কোনো জবাব নেই, তো নেই। অর্থাৎ একটা অ্যাকনোলেজমেন্ট করতে আসে না যে চিঠিটা পেয়েছি, আমি এক্সামিন করে দেখছি কি করা যায়। তাই জনতার আদালতে আমরা এই চিঠিগুলো পেশ করছি। সুজনবাবুকে ধন্যবাদ, সূর্যবাবুকে ধন্যবাদ, তিনি উৎসাহ দিলেন। রাজা একটা তার নিরাপদ সম্পর্কের প্রকাশ আমি ছিলাম, আজকে এসেছি, আমি তাদের অভিনন্দন জানাই। যার জন্য মানুষ জানুক, এই কপিগুলো পড়ে তারা জানুক যে তাদের জন্য বিরোধী দলের যথেষ্ট সহানুভূতি, তাদের জন্য এই সঙ্গে তাদের সমস্যাগুলো বিরোধী দল কিভাবে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার আপনারা চেষ্টা করেছে, কিন্তু এমনই স্বৈরাচারী কায়দা সরকার চলছে যে সেইগুলো রূপক্ষেপ করার সময় নেই, দেখার সময় নেই। সেগুলো উপেক্ষা করে হয়তো ডাস্টবিনে তুলে দিচ্ছেন। জনতাকে আগামী দিনে সেই জন্য তাদের শিক্ষা দিতে হবে, ডাস্টবিনে তুলে দিয়ে তাদের সমুচিত জবাব দিও। জনগণের জবাব দেবেন, যারা আগে জনগণের দাবি তোলার জন্য সেই সমস্ত দায়িত্বকে ডাস্টবিনে ফেলে দিয়েছে, আগামী বছর তাদের সেই ডাস্টবিনে ফেলে দেওয়া সম্পর্কিত মানুষকে এই উন্নয়ন অনুষ্ঠানের মূল উদ্দেশ্য যেন সেটা হয়, মূল বার্তা যেন সেটা হয়। কিন্তু কথা বলে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, আমার জয়েন্ট চিঠিগুলো সেগুলো জানার জন্য ধন্যবাদ জানাই। সূর্যবাবুকে আবার ধন্যবাদ জানাচ্ছি, তিনি মুখ্যমন্ত্রীকে দিয়েছেন এবং যথেষ্টভাবে উৎসাহ দিচ্ছেন। সূর্যবাবুকে ধন্যবাদ জানাচ্ছি, সুজনবাবুকে উৎসাহ দেওয়ার জন্য। এই কটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মানান্দা। সংসদীয় রাজনীতির সঙ্গে দীর্ঘ 38 বছরের পারিবারিক সম্পর্ক। 1978-এ ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু হওয়ার সময় অবিভক্ত মেদিনীপুর জেলা পরিষদের সভাপতির দায়িত্ব পালন, তারপরে বিধায়ক, রাজ্যের মন্ত্রিত্বের দায়িত্ব পালন দীর্ঘ সময়, এবং 2011 থেকে 2016 রাজ্যের বিধানসভায় বিরোধী দলের নেতার দায়িত্ব পালন। বাম পরিষদীয় দলের পক্ষ থেকে এই বই প্রকাশের সিদ্ধান্তের পরে এই বইয়ের ভূমিকা নিবার জন্য দ্বিতীয় কোনো বিকল্প নাম আমাদের কাছে আসেনি, ভাবনায় আসেনি। তবে সূর্যকান্ত মিশ্রের যোগ্যতম ব্যক্তি এই বইয়ের ভূমিকা নিতে পারেন। আমাদের আবেদনে তিনি সাড়া দিয়েছেন এবং আমাদের সব কথাগুলোকে খুব অল্প কথায় লিখে দিয়েছেন। এই সংকলন কেবল কিছু চিঠির সংকলন নয়, এটা বর্তমান সময়ে জনগণের উপরে নামিয়ে আনা আক্রমণ, সরকারের ব্যর্থতা এবং তার প্রতিবাদ সহ বিকল্পগুলির একটি দলিল। এই কোন বিকল্পের জন্য আমরা অপেক্ষমান, কোন বিকল্পের জন্য পশ্চিমবাংলার মানুষ জেগে উঠছে প্রত্যেক দিন, এই বইয়ের উদ্বোধনের সাথে সাথে সে সম্পর্কে কয়েকটা কথা আমরা সূর্যদার কাছ থেকে শুনব। কংগ্রেস সূর্যকান্ত মিশ্র।
মাননীয় বিরোধী দলের নেতা আব্দুল রহমান মহাশয়, সংসদীয় দলের নেতা ডক্টর সুনীল চক্রবর্তী, মাননীয় বিধায়ক সলমান ভট্টাচার্য, সাধারণ কর্মচারী অনুষ্ঠান এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। জবাবদিহি জনতাকে এই যে 34টি জন্মটি একটি বিভিন্ন বিষয়ে এসব নিয়ে সম্পূর্ণ প্রকাশিত হল। সেই উপলক্ষে আমাকে যা নির্দেশ দেওয়া হয়েছিল একটা ভূমিকা লেখার জন্য আমি মনে করি না যে আমি খুব সক্ষম যাচ্ছি, কিন্তু যা আমাকে বলা হয়েছে আমি তা করবার চেষ্টা করি। এখানে যা লেখা আছে তার মধ্যে আমি যাচ্ছি, যা বলা হয়েছে সেগুলো পুনরাবৃত্তি করার প্রয়োজন। আর সেটা বিধানসভার ভেতরে কি হয় সেটা এখনকার অভিজ্ঞতা যারা বলতে পারেন তারাই বলেছে। আমি কেবলমাত্র বলতে পারি যে আমরা এমন একটা সময় এখানে নিযুক্ত হয়েছি যখন স্বাধীনতার পরে আমাদের দেশের যে সংবিধান এখনো যা লেখা আছে সংবিধান, সেগুলোর প্রত্যেকটি মৌলিক বিষয় অতীতে আর কখনো এত বড় আক্রমণের মুখোমুখি হয়। আমরা জানি যে সংবিধান খুললেই পুঁথিপত্রের সব ছাড়া শুরু হয় যে প্রস্তাবনা কেন্দ্র, সেখানে 5টা মূল বৈশিষ্ট্য যা এখন লিপিবদ্ধ আছে। সংবিধান সভা চিন্তা করেছিল, পরে সংশোধিত আকারে দুটো যুক্ত হয়। সেগুলো হচ্ছে যে ভারত মানে একটা সার্বভৌম প্রজাতান্ত্রিক গণতন্ত্র এবং অবশ্য যদি যা সংযোজিত হয় যে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক, এই 5টা শব্দ যদি আমরা একটার মধ্যে যাই, প্রস্তাবনাতে একটা বাক্য, আমি যে 5টা শব্দ বললাম ওই বাক্যের একটা অংশ মাত্র, তারপরে যা লেখা আছে একটা বাক্য, একটাই মাত্র বাক্য, একটাই পৃষ্ঠায় লেখা। যদি আজকেও আপনি ভুলে গিয়ে পড়েন, এটা আমরা প্রত্যেক দিনের অভিজ্ঞতায় উপলব্ধি করি যে প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা ব্যাখ্যা, প্রত্যেকটা বিষয়, এগুলো সবচাইতে বড় চ্যালেঞ্জ আমাদের দেশের স্বাধীনতার পর। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা আমি প্রত্যেকটার মধ্যে যাচ্ছি না। সাম্প্রতিককালে আমরা যা দেখেছি এটা একটা নজিরবিহীন বিষয়। অভিযোগ অনেকদিন আছে যে ভোট দিতে পারছি না, ভোট দেওয়ার অধিকার নেই। আমরা বিশেষ করে এই সময়কালে প্রত্যক্ষ করেছি যেখানে খালি বিরোধীরা আক্রান্ত হননি, সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে এবং সেটা পঞ্চায়েত নির্বাচন হোক, পৌরসভা নির্বাচন হোক, বিধানসভা লোকসভা নির্বাচন হোক, এসব আমরা দেখেছি। কিন্তু সাংসদরা তারা ভোট দিতে পারবেন না, এই প্রথম দেশ। সাংসদদের অধিকার একটা রাজ্যসভায় একটা সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই এবং ভয় পাচ্ছে সরকার, চাইলে ডিভিশন চাইলে ভোট করতে হয়, এর কোনো রুলসে যা আছে সেই ব্যতিক্রম করার অধিকার কারণ অধিকারের নেই। তিনি চালাচ্ছেন হাউস, তার নেই, আমরা বলে দেখি সেই সময়টা। এবং তারপরেও যে বিল কতগুলো পাস করতে হবে সেখানে যাতে বিরোধীরা এবং শাসক দলের কন্ট্যাক্ট যে শরীর তাদের মধ্যে কেউ এসব মিলে
এ আমরা দেখি। এর অভিজ্ঞতা কেউ কোথাও বলেন, কেউ বলতে পারবেন না এরকম অভিজ্ঞতা আছে, তার কোনো দৃষ্টান্ত আছে সর্বোচ্চ জায়গায় সংসদের উত্তর পক্ষে। যাই হোক, আর এখানেও আমরা দেখেছি এই সময়কালে এখানে যখন ওখানে প্রশ্ন করা যাবে না, এসব প্রশ্নের উত্তর হবে না, এসব কথা বলা হলো, তখন এখানে যারা সরকার চালাচ্ছেন তারা সমালোচনা করছে। কিন্তু এখানে যখন বিধানসভা যখন সেই প্রশ্নটা এলো, এরা তো আরো খারাপ পরিবেশ তৈরি করবে, কিছুই আলোচনা হবে মানে এটা প্রস্তাব নিয়ে আমি কাগজে লিখে তারপরে আরো বন্ধ করে। যাই হোক, কাজে দৃষ্টান্ত যা আমরা দেখতে পাচ্ছি এগুলো আমাদের সংবিধানে যা লেখা আছে তার মৌলিক যে বিষয়, যেটা ধর্মনিরপেক্ষতার বিষয় হোক, দেখছি আমরা এখন যে সরকার যা বলছে যা করছে এগুলো পুরোপুরি সংবিধানের বইয়া পড়ার জন্য ধর্মনিরপেক্ষতা সম্পর্কে। এখানকার সরকার কি এখানকার সরকার, মুখ্যমন্ত্রীর কি কোনো কাজ নেই যে উনি খালি পুজো উদ্বোধন করবে বোধহয়, এবং ভার্চুয়াল রিয়েল এইসব হবে, আর এই যে অনুদান ইত্যাদি যা বাইরে আমরা বলছি, যেটাও আমি আপনারা জানেন যে কথা হচ্ছে, আদালতে গেছে কি হয়েছে পর্যন্ত আমি এটা জানি না যে আজকে দুটো নাগাদ পাওয়া যাবে, এবং এই মিটিং করে দেখবো যে চক্রবর্তী দেখেছেন যে মাননীয় আদালত কি রায় দিয়েছেন এই পরিস্থিতি মোকাবিলার জন্য। কিন্তু এরকম একটা সবার মধ্যে দাঁড়িয়েও এটা মুখ্যমন্ত্রীর কাজ নেই। সরকার ধর্মনিরপেক্ষতার মানে হচ্ছে যে সরকার সে সুনিশ্চিত করবে প্রত্যেক জেলার নাগরিকদের তাদের যে ধর্মে বিশ্বাস করেন সেই আচার আচরণ পালন তারা করতে পারবেন, সেটা সরকারের দায়িত্ব, সেটা রোজগার। যারা ধর্মে বিশ্বাস করে না, আমার মতো লোক আছে যারা কোনো ধর্ম পালন করে না, তো তাদের সেই বিশ্বাস নির্ভর করার আছে। আমাদের জোর করে আপনি কোথাও যে কোনো ধর্মের অনুষ্ঠানের সাথে আমাকে অংশীদার করতে পারেন, সে অধিকার আমার আছে। যারা পালন করছেন তাদের অধিকার আছে, যারা পালন করছেন না তাদের অধিকার আছে। এটা হচ্ছে আমাদের সংবিধান। সরকারের কোনো ধর্ম নেই, সরকার ধর্মনিরপেক্ষ। মুখ্যমন্ত্রী এটা আরম্ভ করে যারা প্রশাসনে আছেন তারা তাদের আচরণ ধর্মনিরপেক্ষ হতে হবে, এবং সরকার যখন অনুদান ইত্যাদি দেয় তখন সেসব দেয়, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। দিল্লি সরকার কেন্দ্রে এখানে এইসব ব্যাপারে কোনো কিছু পার্থক্য নেই। যেভাবে আজকে সব কাগজে দেখলাম আমি যে একজন বিধায়ক প্রধানমন্ত্রী রাজ্য এসব বিধায়ক তার দাম হয়েছে 52 কোটি টাকা, 52 কোটি টাকা যে একজন বিধায়ককে কিনে দেবে। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে পশ্চিমবাংলায় এখন বলতে গেছে, এটা ছিল না পশ্চিমবাংলায় এই অবস্থা। এটা গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র। তার মানে কি থাকবে? মানুষ একজনকে নির্বাচিত করলে তাদের কথা বলতে পারবেন, তাদের প্রতিশ্রুতি শুনে, আর তিনি বিক্রি হয়ে গেলেন, কি হয়ে যেতে পারতেন 52 কোটি টাকা তাকে অবাক করা হয়েছে। আর আপনারা জানেন এখানে কি হচ্ছে। এখানে আমার এটা খারাপ লাগে যে এই যে মুখ্যমন্ত্রী যারা উপদেষ্টা আছেন তারা মাঝে মাঝে আমাদের বিরোধীদের যারা আছেন তাদের কাছে যান, যে বলেন আমাদের সব লোকের অভাব করেছে, সেই জন্য সততার অভাব। আর আমি বলছি আমাদের চাই যে সব লোক আসুন সেখানে, কিন্তু আপনাকে আর কোনো সুবিধা হবে না। সততার প্রস্তাবটা অসততা দিয়েছি। আমি অনেক কথায় যাচ্ছি না, খালি কয়েকটা কথা বলবার জন্য। বিধানসভা কিরকম কি করা উচিত
আজিম আব্দুল আলিম যিনি যখন স্পিকার ছিলেন তিনি অনেকগুলো সংস্কারমূলক ব্যবস্থা নিয়েছিলেন, যা সারা দেশে কেন্দ্রে এবং বিভিন্ন রাজ্য আইনসভা ছিল না। তাই এখানকার এই বিধানসভার দৃষ্টান্ত অনুসরণ করেছে এবং কমনওয়েলথ পার্লামেন্টারি এক্সারসাইজ ওখানে উনি সভাপতিত্ব হয়েছেন এবং অন্যান্য দেশ তারা তার থেকে অভিজ্ঞতা নিয়েছেন। অভিজ্ঞতা আমাদের বিনিময় করতে হয় সবার সঙ্গে, আমরা সব জানি তা না। তিনি ছিল যে হাউস বিলংস টু অপোজিশন, বিরোধী দল উনি বারবার আমরা মন্ত্রীরা যারা সরকার পক্ষে ছিলাম পরে বিরোধী পক্ষে কাজ করেছি, তখন আমাদের অভিজ্ঞতা দুটো আলাদা একটা। মন্ত্রী একজন দেরি হলে কি প্রশ্ন কোনো এগিয়ে গেলে স্পিকার প্রায় ধমক দিতে পারতেন। আমি জানি এখন স্পিকারের সেই সহজ আছে কিনা, ক্ষমতা আছে কিনা, মর্যাদা আছে কিনা। এইসব এই বাজেট আলোচনা হবে, প্রত্যেকটা কমিটিতে যাবে, তারপরে সেখান থেকে আসবে। আমরা তো জানি না আপনারা কি করে জানেন, আমি জানি না পশ্চিমবাংলার অবস্থা কি। ইকোনমিক রিভিউ যারা মানুষ পাওয়ার অধিকার আছে নেই, বেরোয় রাজ্যের অবস্থা খুব প্রস্তুত। কিন্তু কখনো দিকে যা হচ্ছে এখন অনেক দৃষ্টান্ত দিতে পারি, কিন্তু যা বলছি যে আমরা যারা এখন হাউসের মধ্যে নিই তাদের কথা, হাউসের মধ্যে কি চলছে তাও আমরা খবর জানি। তাতে পশ্চিমবাংলার বিধানসভার যে মর্যাদা আছে এই মর্যাদাটা নেই এখন, এই বিষয়ে কোনো সন্দেহ। কাজে মানুষকে সেসব কথা বলতে হবে, এটা বলার দায়িত্ব। ইতিহাসের বড় সমস্যা হচ্ছে যে অনেক দলিল দস্তাবেজ তার সংরক্ষিত হয়, সুতরাং সেগুলো আমি জানি না এখন বিধানসভায় কতদূর পর্যন্ত প্রতিদিন ইত্যাদি চাপানো হচ্ছে। আগে ওটা করে জোর ছিল একটা যে সমস্ত প্রতিদিন চাপানো হতো, সমস্ত গেলে আমরা লাইব্রেরিতে গিয়ে ওখানে দেখতে পারতাম কি হয়েছিল এই বিষয়ে আগে আলোচনা, সেসব আমরা জানতাম, শিখতাম। এত জিনিস মনে রাখা সম্ভব না, তখন সৃষ্টি হচ্ছে। সেই জন্য বাম পরিষদীয় দলের পক্ষ থেকে আগে যখন আমি ছিলাম তখন, তারপরে এখন বিরোধী দলের নেতা এবং বাম পরিষদীয় দলের নেতা এরা যে চিঠি দিয়েছেন বাম পরিষদীয় দলের পক্ষ থেকে যেগুলো চিঠি দেওয়া হয়েছে সব মিলিয়ে এগুলো যে প্রকাশিত হয়েছে এগুলো খুব গুরুত্বপূর্ণ দলিল আমাদের কাছে, বিশেষ করে হাউসের বাইরে যারা আমরা আছি তাদের আমাদের এই দলিল থাকা দরকার। সেগুলি সরকারের যা করবার কথা সেটা বিরোধীদের করতে হচ্ছে। সেটা যদি খাবার না থাকে খাবার দেওয়া, যদি স্যানিটাইজার না থাকে স্যানিটাইজার দেওয়া, যদি চেতনা প্রচারের জন্য করোনা মোকাবিলার মানুষের কাছে পৌঁছতে হয় সে কাজ করবার, হ্যান্ডবিল তৈরি করে কি যাই হোক সেসব করবার, এটা বিরোধীদের দায়িত্ব এখন হয়ে না। সেটা আরম্ভ করে ব্লাড ব্যাংকে রক্ত নেই, রক্ত দেওয়া, ওদের হেল্পলাইনে আপনি টেলিফোন করছেন পাওয়া যাচ্ছে না, তো তার বিকল্প ব্যবস্থা করা, হেল্পলাইন করা, করোনা ছাড়া অন্য রোগীদের চিকিৎসা হচ্ছে না তার জন্য টেলিমেডিসিন বিকল্প পরিষেবা দেওয়া, এটা আরম্ভ করে বিকল্প স্কুল কলেজ চলছে না তাদের পড়ানোর বিষয়ে তার বিকল্প করা। আর সরকারের যেটা করা উচিত ছিল যে যেগুলি সংরক্ষণ সেগুলো হচ্ছে না, এটাও একটা দায়িত্ব, সে দায়িত্ব এইটা আজকে এই পুস্তিকা প্রকাশের মধ্য দিয়ে পালিত হচ্ছে। এবং এইরকম একটা সময় যখন আমি বললাম যে প্রস্তাবনায় যা আছে তার প্রথম বাক্যটা হচ্ছে উই, আমরা, এবং এই সংবিধানটা শেষ হচ্ছে আমাদের দিয়েছে সংবিধান সভার প্রস্তাব যেরকম আছে, ওই একটা বাক্যের সবগুলো কথাই আজকে খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা যদি যারা নিজেরা মানে ওই পিপল অফ ইন্ডিয়া, ইন্ডিয়া মানে ভারত, ভারত এই ভারত এই জাতির ভারত এই যা আছে সংবিধানের এই তার নাগরিক যা যদি আমরা যদি একে রক্ষা না করি তাহলে ওই সংবিধানটা আপনা আপনি রক্ষিত হবে, সুরক্ষিত থাকবে। এটাই হচ্ছে ইতিহাসের অভিজ্ঞতা। সেখানে সংবাদ মাধ্যমের বিশেষ বড় ভূমিকা রয়েছে এবং আমি সে বিষয়ে যাচ্ছি না, সেটা অভিযান চ্যালেঞ্জের সম্মুখীন। এখন আমি আপনাদের কাছে সেই আবেদন রেখে
যে এই বিষয়গুলি নিয়ে যাওয়ার দায়িত্ব আছে সংবাদ মাধ্যমে। বিরোধী কিছু কথা থাকলে তার সমালোচনা থাকতে পারে, এসব কিছু নিয়ে যাওয়ার সেই উদ্দেশ্যেই এই প্রকাশ সার্থক হবে। এই আশা রেখে আমি আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন ও অভিবাদন জানাই। এখন আনুষ্ঠানিকভাবে এই বইটার উদ্বোধন করবেন কংগ্রেস সূর্যকান্ত মিশ্র। আমি কংগ্রেস সূর্যকান্ত মিশ্র অনুরোধ করছি বইটা। আমাদের একটা দুটো প্রশ্ন ছিল। দুর্গাপুজো তো হাইকোর্টের অবজারভেশন, আপনার আর্টিকেল অবজারভেশনগুলো আপনি শুনেছেন। এখানে স্পষ্টভাবেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে এভাবে যা পরিস্থিতি হচ্ছে তাতে কিন্তু